সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকে তোমাদের বিভিন্ন রোগ সম্পর্কে, বিশেষ করে অণুজীব গঠিত রোগ সম্পর্কে আলোচনা করব। রোগের কারণ, রোগ লক্ষণ এবং রোগ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। তার মানে মোটামুটি আজকে যে এবং পরবর্তী একটি ক্লাস আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ এবং ভাইরাস জনিত রোগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ডাক্তারি বিদ্যা কিছু আয়ত্ত করব। এই ক্ষেত্রে যে ফরম্যাটটা সেটা হলো যে রোগের নাম, রোগ জীবাণুর নাম, রোগ জীবাণুর বর্ণনা, রোগের লক্ষণ, রোগ বিস্তার এবং রোগ নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধারাবাহিকভাবে আজকের আলোচনায় সিলেবাসভুক্ত যে রোগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমাদের যেটি আসছে সেটা হলো যক্ষ্মা বা টিউবারকুলোসিস। যক্ষ্মা ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। এই রোগে রোগ জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। একটি ব্যাকটেরিয়া 1882 সালে রবার্ট কক এই যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন। যারা ধূমপায়ী এবং বিভিন্ন ধরনের নেশা করে, বিশেষ করে সিগারেট, গাঁজা, এই সমস্ত নেশা যারা করে তাদের এই যক্ষ্মা রোগ তুলনামূলকভাবে বেশি হয়। এছাড়াও যারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে তাদেরও এই রোগ বেশি হয়। এই রোগের জীবাণু দণ্ডাকার, অ্যাসিড ফাস্ট, বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এরা জীবন্ত পোষক দেহ ব্যতীত সংখ্যা বৃদ্ধি করতে পারে না। অচল, এদের কোনো ফ্লাজেলা নাই, তাই এরা অচল, ক্যাপসুল বিহীন অণুজীব। লাইটারটা নিয়ে আসি। দেখো এখানে এই যে দণ্ডাকার ব্যাকটেরিয়া দেখানো আছে সামনের দিকে, এই দণ্ডাকার ব্যাকটেরিয়া গুলোই এই যক্ষ্মা রোগের জীবাণুর জন্য দায়ী। এই রোগের লক্ষণ যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় শ্বাসনালী সংক্রামিত হয়, যা পরবর্তীতে ফুসফুসে সংক্রামিত হয়। যক্ষ্মা রোগটা মূলত ফুসফুস কেন্দ্রিক এবং এই রোগের লক্ষণ প্রথমেই ফুসফুসে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। আক্রান্ত ফুসফুসে মাইক্রোভাস
লিউকোসাইট এবং টি লিম্ফোসাইট রোগ জীবাণুকে আবৃত করে ফেলে এবং ক্যালসিয়াম লবণ ও আঁশযুক্ত দ্রব্য জমা হওয়ার জন্য ক্ষুদ্রাকৃতির শক্ত গঠন তৈরি হয়। একে বলা হয় টিউবার সেল। এই টিউবার সেল যক্ষ্মা রোগের শনাক্তকারী বৈশিষ্ট্য, যার জন্য এই রোগের নামকরণ করা হয়েছে টিউবারকুলোসিস। এখানে দেখো যে যক্ষ্মার রোগের আক্রান্ত ব্যক্তির দেহ দেখানো হয়েছিল। সেখানে এই ব্যাকটেরিয়া গুলো এই আক্রান্ত স্থান থেকে নিয়ে দেখা যায়। স্লাইড করা যায় তাহলে এরকম দেখা যায়। একটা যক্ষ্মা রোগীর চিত্র এখানে দেখানো আছে। সে যক্ষ্মা রোগ যদি হয়, আগে বলা হয়তো যে যার হয়েছে যক্ষ্মা তার নেই রক্ষা, কিন্তু এখন কিন্তু আর সেই অবস্থা নাই। এখন যক্ষ্মা রোগের চিকিৎসা আছে এবং যক্ষ্মা রোগীও ভালো হয়, কিন্তু চিকিৎসা একটু দীর্ঘ সময় ব্যাপী করতে হয়। এই যে যক্ষ্মা রোগ আক্রান্ত রোগী দিন দিন শুকিয়ে যায়। এখানে দেখা যায় যে বুকের হাড়গুলো গণনা করা যাচ্ছে। আমরা নেক্সট স্লাইডে দেখি যে আর কি কি সমস্যা যক্ষ্মা রোগীর দেখা যায়। রোগীর শ্বাসকষ্ট হয়, কথা বলতে দম আটকে যাওয়ার উপক্রম হয়, বারবার শ্বাস নিয়ে তারপরে কথা বলতে হয়, ক্ষুধামন্দা হয়, মানে কোনো কিছু খাইতে ভালো লাগে না, নারীর স্পন্দন দ্রুত চলে অর্থাৎ হার্টবিট বেড়ে যায়, রোগীর কাশির সাথে কফ ও রক্ত বের হয় এবং বুকে ব্যথা হয়। যক্ষ্মা রোগের অন্যতম প্রধান যে একটি লক্ষণ সেটা হলো যে কাশির সাথে রক্ত বের হয়। যক্ষ্মা রোগীর আরেকটি বৈশিষ্ট্যমূলক সিমটম বা লক্ষণ হলো যে দিনের বেলায় জ্বর হয়, আবার রাতে ঘাম নির্গত হয় বা ঘাম দিয়ে জ্বর সেরে যায়। এই জ্বরের পালাক্রমে যে জ্বর আসা ছেড়ে যাওয়া, এটাও যক্ষ্মা রোগের আরেকটা লক্ষণ। দেহের ওজন হ্রাস পায়, আস্তে আস্তে দিন দিন ওজন কমে যায় এবং বুকের হাড় বের হয়ে যায়। এটা আমি ওই চিত্রে দেখিয়েছি যে বুকের হাড়গুলো গণনা করা যায়, এত শুকিয়ে যায়। থুতুর সাথে লাল বা মরিচা রঙের বস্তু পরিলক্ষিত হয়। তার মানে সাধারণভাবে যখন থুতু ফেলা যায় সেই সময় যক্ষ্মা রোগীর থুতুর মধ্যে লাল মরিচা রঙের বস্তু পরিলক্ষিত হয়। কোন কোন সময় দেখা যায় যে এই টিউবার সেলগুলা ভেঙে যকৃৎ, কিডনি, হাড় সহ অন্যত্র ছড়িয়ে পড়ে এবং হাড়ের মজ্জাও এই যক্ষ্মা রোগে আক্রান্ত হয় এবং রোগী দিন দিন মৃত্যুর মুখের দিকে অগ্রসর হয়। নিয়ন্ত্রণ পদ্ধতি। যক্ষ্মা রোগের অন্যতম প্রধান নিয়ন্ত্রণ পদ্ধতি হলো যে স্বাস্থ্যবিধি মেনে চলা। এখন স্বাস্থ্যবিধির মধ্যে কি কি আছে? বাইরের খাবার না খাওয়া, ডেকে রাখা খাবার খাওয়া, বিশেষ করে মাছি যে সমস্ত উন্মুক্ত খাবার, তার মাধ্যমে যক্ষ্মা রোগের জীবাণু বিস্তার লাভ করতে পারে, এবং আক্রান্ত ব্যক্তি থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রাখা যদি কেউ আক্রান্ত হয়। কারণ যেহেতু যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি, সেজন্য কি আক্রান্ত রোগী থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রাখতে হবে। নিয়ন্ত্রণ পদ্ধতিতে বলা আছে যে লক্ষণ প্রকাশের সাথে সাথে
ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ রোগ গোপন করে বসে থাকলে রোগের তীব্রতা বৃদ্ধি পাবে এবং একসময় আর চিকিৎসা করেও ভালো সুফল পাওয়া যাবে না। সেজন্য কোন ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং বর্তমানে বলা হয়ে থাকে যে 15 দিনের বেশি যদি শুকনো কাশি থাকে তাহলে এই যক্ষ্মা রোগের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করে শনাক্ত করতে হবে যে আসলে যক্ষ্মা কি না এটা নিশ্চিত হতে হবে। কারণ বসে থাকা যাবে না। আর কি কি পরীক্ষা করা যায়? অ্যাসিড ফাস্ট রঞ্জন পদ্ধতি, এক্স রে করলে এক্স-রেতে দেখা যায় যে যক্ষ্মা রোগের বুকের মধ্যে বা ফুসফুসের মধ্যে দাগ দেখা যায়। এইচপিএলসি, টিউবারকুলিন ইত্যাদি পরীক্ষা দ্বারা রোগ শনাক্ত করা যায় এবং তার মাধ্যমে যক্ষ্মা রোগ শনাক্ত করে নিতে হয়। যদি রোগী যক্ষ্মাতে আক্রান্ত হয়েই যায় তখন তার জন্য যে ব্যবস্থা সেটা হলো রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে। চিকিৎসার মধ্যে আছে আইসোজাইট এর সাথে রিফাম্পিসিন, ইথামবুটল এবং পাইরাজিনামাইড একসাথে 12 থেকে 24 মাস খেলে রোগ নিরাময় হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে ধূমপান পরিহার করতে হবে, কারণ যক্ষ্মা রোগের তীব্রতায় দেখা যায় যে ধূমপায়ী যারা তারা আক্রান্ত হয় তাড়াতাড়ি এবং তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি তারা অধূমপায়ী তাদের তুলনায়। সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরের উন্মুক্ত খাবার খাওয়া যাবে না। মাস্ক পরিধান করলে সবচেয়ে ভালো, কারণ বায়ুবাহিত হয়ে এই রোগ জীবাণু যাতে বিস্তার লাভ না করতে পারে। এবং মলমূত্র উন্মুক্ত স্থানে যাতে ত্যাগ না করে সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ যক্ষ্মা রোগীর মলমূত্রের মাধ্যমেও এই রোগ জীবাণু বিস্তার লাভ করতে পারে। মাছি এই কাজটি করে থাকে। এই জন্য স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য সাজেশন দেওয়া হয়। তাহলে আমরা মোটামুটি যক্ষ্মা রোগ সম্পর্কে আলোচনা করলাম এবং যক্ষ্মা রোগের লক্ষণগুলো আমরা অন্যান্য রোগের সাথে পার্থক্য করার জন্য যে দুই একটা লক্ষণ আছে সেটা হলো যে দিনের বেলা জ্বর হয়, রাত্রিবেলা ঘাম দিয়ে জ্বর ছাড়ে, কাশির সাথে রক্ত, এটি হলো অন্যতম প্রধান। এবং এক্স-রেতে ফুসফুসে স্পট দেখা যায়, এ দেখে প্রাথমিকভাবে যক্ষ্মা রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং নিশ্চিতকরণের জন্য টিউবারকুলিন পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে জীবাণু অ্যাসিড ফাস্ট রঞ্জন পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হয়ে যক্ষ্মা রোগের চিকিৎসা করা যায়। সেজন্য আমরা সকলেই এই যক্ষ্মা রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা সদা সর্বদা সতর্ক থাকব এবং কোনো কারণে কেউ যদি রোগাক্রান্ত হয় রোগ গোপন না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। এবার আমরা অন্য আরেকটা রোগ নিয়ে আলোচনা করব, সেটা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া যে রোগ জীবাণু দ্বারা হয় বা যে ব্যাকটেরিয়া দ্বারা হয় তার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটার পূর্বে নাম ছিল বা এখন সমনাম হিসাবে আছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি নামকরণ করার কারণ ছিল যে দুইটি কক্কাস বা দুইটি গোলাকার ব্যাকটেরিয়া একত্রে অবস্থান করে বা জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং তার চারপাশে ক্যাপসুল থাকে। এই জন্য পূর্ব নাম ছিল ডিপ্লোকক্কাস নিউমোনি। 1881 সালে লুই পাস্তুর এই রোগের জীবাণু আবিষ্কার করেন। এই রোগের ব্যাকটেরিয়া আকারে বেশ বড়, দেখতে ডিম্বাকার
এবং যুগল অবস্থায় থাকে। আর ক্যাপসুল আছে, তার মানে এদের কোষপ্রাচীরের বাইরে একটা অতিরিক্ত আঠালো স্তর আছে যাকে বলা হয় ক্যাপসুল। এরা গ্রাম পজিটিভ ধরনের ব্যাকটেরিয়া। অর্থাৎ আমি আগেও বলেছি, আবারও বলি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলো যে সমস্ত ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা ধৌত করলে ক্রিস্টাল ভায়োলেটের বেগুনি বর্ণ থেকে যায়, অ্যালকোহল দ্বারা ধৌত করলেও এই বেগুনি বর্ণ যায় না, তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ক্রিস্টিয়ান গ্রাম একজন বিজ্ঞানী এই পদ্ধতি আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে এই পদ্ধতির নামকরণ করা হয়েছে গ্রাম রঞ্জন পদ্ধতি। তাহলে গ্রাম রঞ্জন পদ্ধতিতে রঞ্জিত করলে দেখা যায় এরা বেগুনি বর্ণ ধারণ করে, কারণ এরা গ্রাম পজিটিভ ধরনের ব্যাকটেরিয়া। নিউমোনিয়ার রোগ লক্ষণ যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় যে কি কি রোগ লক্ষণ এদের মধ্যে আছে। প্রাথমিক অবস্থায় এই ফুসফুস আক্রান্ত হয় এবং জ্বর হয়, বমি বমি ভাব, শরীরের দুর্বলতা, পিপাসা ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেক সময় শরীরে কাঁপুনি দেখা যায়। শ্বাসকষ্ট হয়, বুকে ও পেটে ব্যথা হয়। তাহলে শ্বাসকষ্ট এবং বুকে ও পেটে ব্যথা নিউমোনিয়ার আরেকটি লক্ষণ। এই ব্যাকটেরিয়া ফুসফুসের অ্যালভিওলাইয়ের ফাঁকা স্থানে দ্রুত বৃদ্ধি পায়। এই অ্যালভিওলাই রক্ত এবং তরল দ্বারা পূর্ণ হওয়ায় অ্যালভিওলাগুলো ফুলে যায়, এজন্য ফুসফুস হতে কফের সাথে লাল বর্ণের থুতু বের হয়ে আসে। তাহলে নিউমোনিয়া এবং যক্ষ্মার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা কমন, যে কফের সাথে লাল বর্ণের থুতু বের হয়ে আসে। যখন ফুসফুসের সমস্ত লোব সংক্রামিত হয় তখন তাকে বলা হয় লোবার নিউমোনিয়া। ফুসফুসের সমস্ত লোব সংক্রামিত হতে পারে, আংশিক হতে পারে, এজন্য নাম ভিন্ন। সমস্ত লোব যদি সংক্রামিত হয় তাহলে তাকে বলা হয়েছে লোবার নিউমোনিয়া। যখন ফুসফুসের উভয় পার্শ্ব সংক্রামিত হয় এবং সেখানে বিক্ষিপ্ত দাগ দেখা যায় তখন তাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া দুই ধরনের আছে, একটা হলো লোবার নিউমোনিয়া আর একটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া। রোগ নিয়ন্ত্রণ, এক্স-রে অথবা ব্যাকটেরিয়ার আবাদ করে এবং জৈব রাসায়নিক পরীক্ষা দ্বারা রোগ শনাক্ত করা যায় এবং সন্দেহ হলে এই পরীক্ষাগুলো করে নিতে হবে। রোগ যদি শনাক্ত হয়ে যায় তখন আমাদের কি করণীয়? তখন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যদি সিরিয়াস অবস্থা হয় প্রয়োজনে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। প্রাথমিক অবস্থায় পেনিসিলিন জি, সেফাটক্সিম, অফ্লক্সিম, সেফ্রাক্সন ইত্যাদি অ্যান্টিবায়োটিক দ্বারা রোগীর চিকিৎসা করা যায়। যে সমস্ত রোগী পেনিসিলিনের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইরাইথ্রোমাইসিন অথবা টেট্রাসাইক্লিন দ্বারা চিকিৎসা করাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে অণুজীব গঠিত রোগের ক্ষেত্রে এটা
সব ক্ষেত্রেই কমন, কারণ দেখা যায় এই সমস্ত রোগ যারা অস্বাস্থ্যকর পরিবেশে বা নোংরা পরিবেশে বসবাস করে তাদের এই সমস্ত রোগ বা সংক্রামক রোগ বেশি হয়। সেজন্য সর্বদাই সতর্ক থাকতে হবে। এবার আমরা অ্যানাদার আরেকটি রোগ নিয়ে আলোচনা করব। দেখা যাক। এইবার যে রোগটা আসছে সেটা হলো কলেরা। আমরা সবাই এই কলেরা রোগের বিষয় জানি এবং কোনো না কোনো সময় নিজে বা আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য কেউ না কেউ এই রোগে কম বেশি আক্রান্ত হয় বলে এর লক্ষণও আমাদের অনেকেরই জানা। এবার আসা যাক যে কোন রোগ জীবাণু এই রোগ সৃষ্টি করে। এই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি। ভিব্রিও অর্থ হলো কমা। এই রোগের জীবাণুর আকার কমার মতো বলে নামকরণ করা হয়েছে ভিব্রিও, এবং যেহেতু কলেরা রোগ সৃষ্টি করে এজন্য এর নামকরণ করা হয়েছে ভিব্রিও কলেরি। কলেরি বানান অনেকে খাতায়, আমরা পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখি যে বানানটা ভুল করে। আমি এটার একটা ভালো পদ্ধতি আবিষ্কার করেছি যে মনে রাখতে হবে যে চলরে, কলেরি চলরে যদি উচ্চারণ করা যায় তাহলে বানানটা লেখার সময় সঠিক হয়ে যায়। এবং এটার আরেকটা মজার ঘটনা আছে যে অনেকদিন আগের কথা, মানুষ একটা গল্পের মতো, যে মানুষ জানতো না, সবাই লেখাপড়া জানতো না, গ্রামের মধ্যে দুই একজন লেখাপড়া জানতো, এবং এখনের মতো এরকম মোবাইল ছিল না, মুহূর্তের মধ্যে খবর চলে যায়। সেই সময় একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল টেলিগ্রাম, বেশি ইমার্জেন্সি হলে টেলিগ্রাম। এইরকম একজনের কলেরা হয়েছে এবং টেলিগ্রাম এসেছে। গ্রামের সেই তথাকথিত শিক্ষিত, তার কাছে এই টেলিগ্রাম পড়তে নিয়ে যাওয়া হয়েছে। সে পড়েছে চলরে কামসারা, আসলে লেখা ছিল কলেরা কামসার। যাই হোক, যে এই কলেরা রোগের জীবাণু আবিষ্কার করে রবার্ট কখ। এই ব্যাকটেরিয়া কমার ন্যায় বক্র এবং দুইটি একত্রে মিলে এস এর মতো গঠন তৈরি করে। এই ব্যাকটেরিয়ার দেহে একটি মাত্র ফ্লাজেলা থাকে এক প্রান্তে, তাই এরা সচল এবং এরা গ্রাম নেগেটিভ ধরনের ব্যাকটেরিয়া। আমি পূর্বের অণুজীবের ক্ষেত্রে বলেছিলাম যে ওরা গ্রাম পজিটিভ, আর এটা হলো গ্রাম নেগেটিভ। মানে এরা ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা ধৌত করলে এই ক্রিস্টাল ভায়োলেটের রং আর থাকে না, চলে যায়, এবং পরবর্তী কাউন্টার স্টেন যেটা দিয়ে রং করা যায় সেই রং ধারণ করে। এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো যে শরীর থেকে তরল প্রচুর পরিমাণে বের হয়ে যায় এবং চামড়া কুঁচকে যায়। এখানে সুন্দর দেখানো আছে যে হাতের চামড়াগুলো কিভাবে কুঁচকে গেছে এই কলেরা রোগের কারণে। আমি ধারাবাহিকভাবে লক্ষণগুলো আলোচনা করছি। যে প্রাথমিকভাবে রোগীর পানিময় উদরাময় হয়। পায়খানায় প্রথমে মল থাকলেও ক্রমশ চাল ধোয়া পানির মতো হয়, তারপর মলের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ বাড়তে থাকে। সংক্রামিত রোগীর প্রচন্ড বেদ বমনের ফলে দেহে পানির অভাব দেখা দেয়। কলেরা একটি পানিবাহিত রোগ, পানির মাধ্যমে এর রোগ জীবাণু বিস্তার লাভ করে, এবং এর যে লক্ষণগুলো আছে এই সবগুলোই দেখা যায় মূলত পানির সাথে সম্পর্কিত। রোগ জীবাণু দেহে প্রবেশ করার পর ক্ষুদ্রান্তের মিউকাসের সাথে লেগে যায় এবং কলেরা টক্সিন নিঃসৃত করে, যাকে কলেরাজেন বলে।
এই কোলেরাজেন পানি এবং ক্লোরাইড আয়ন নিঃসরণকে প্ররোচিত করে এবং সোডিয়াম আয়ন শোষণকে বাধা দেয়, রোগী পানি এবং ইলেকট্রোলাইট হারায়। মজার ব্যাপার, একদিকে তারা ক্লোরাইড আয়ন এবং পানি নিঃসরণকে প্ররোচিত করতেছে, অন্যদিকে সোডিয়াম আয়নকে শোষণে বাধা দিচ্ছে, ফলে ইলেকট্রোলাইট ব্যালেন্স হারায় এবং রোগী, এখানে দেখানো আছে যে একটা বাচ্চা যে পেটের চামড়াগুলো পর্যন্ত কুঁচকে গেছিল। পানি এবং ইলেকট্রোলাইট হারানোর পরে পেটের মাংসপেশিতে হিল ধরে, রোগীর বমি, জ্বর এবং পানিময় উদরাময় হয়। কলেরার আরেকটি লক্ষণ যে বমি, উদরাময়ের সাথে সাথে বমি হয়, এবং যদি দুইটা একসাথে শুরু হয় তাহলে তখন এটা খুব মারাত্মক আকার ধারণ করে এবং রোগীকে দ্রুত হসপিটালাইজড যদি না করা যায় তাহলে রোগী মারা পর্যন্ত যেতে পারে। আসলে সমস্যা হলো যে পরিমাণ তরল দেহ থেকে বের হয়ে যায় সেটা যদি কোনো না কোনো ভাবে পূরণ করা যায় তাহলে কিন্তু রোগের তীব্রতা হ্রাস পায়। পূর্বে কি করা হতো, কলেরা রোগীকে পানি খাবার দিত না, যে পানি খেলে পানি আবার বের হয়ে যাবে, ফলে রক্তকণিকাগুলি শুকনায় পড়ে যেত, রক্তরসের পরিমাণ কমে যেত, ফলে রোগী শক হয়ে মারা যেত। কিন্তু বর্তমানে এটা আবিষ্কার হওয়ার পর, বিশেষ করে খাবার স্যালাইন, এখন এই কলেরা রোগ খুব বেশি তীব্রতা লাভ করতে পারে না, কারণ ঘরে ঘরে মানুষ নিজেরাই এই স্যালাইন তৈরি করে প্রাথমিক অবস্থা সামাল দিতে পারে। রোগীর অস্থিরতা, প্রচন্ড পিপাসা, হাত পা টানা, খিঁচুনি, নিম্ন রক্তচাপ, এমনকি প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। কারণ বেশি পরিমাণ তরল যদি শরীর থেকে বের হয়ে যায় তাহলে প্রস্রাব বন্ধ হয়ে যায়, এবং এই জন্য কলেরা রোগীকে খেয়াল রাখতে হবে যে প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা। যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে দ্রুত ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রোগীকে হসপিটালাইজড করতে হবে। রোগী 10 থেকে 15 লিটার তরল হারাতে পারে এবং চোখের চারপাশে ধূসর দাগ পড়ে এবং চোখ কুঠরে ঢুকে যায়, চামড়া শুষ্ক হয়ে যায় ও কুঁচকিয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, রোগী সারাক্ষণ তৃষ্ণার্ত থাকে কিন্তু পানি ধরে রাখতে পারে না। পানি একদিকে খাচ্ছে, আরেকদিকে দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে, ফলে পানির অভাবে রক্ত ঘন হয়ে যায়, অবশেষে রক্ত সংবহন তন্ত্র অচল হয়ে রোগী মারা যায়। এজন্য কলেরা তীব্রতা আসার আগেই রোগীকে হসপিটালে ভর্তি করা একান্ত প্রয়োজন। এবার নিয়ন্ত্রণ, কিভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি তার পদ্ধতি এখানে বলা হয়েছে, যে মল পরীক্ষা করে রোগ জীবাণু শনাক্তকরণ করা যায় যে আসলে কলেরা কি না। কারণ সাময়িকভাবে অনেক সময় অন্যান্য কারণেও এরকম উদরময় হতে পারে। আচ্ছা, রোগীকে দ্রুত লবণ, চিনি ও পানির দ্রবণ সহ প্রচুর পরিমাণে পানি সরবরাহ করতে হবে। বর্তমানে ব্যবহৃত খাওয়ার স্যালাইন তার একটি উত্তম উপকরণ। 1 চিমটি লবণ, তারপরে 1 মোট চিনি এবং 1 গ্লাস পানি, এটা হলো খাবার স্যালাইনের উত্তম উপকরণ। এবং এটা যদি যতবার উদরময় হয় ততবার যদি এই পানি এরকম খাবার স্যালাইন খাওয়া যায় তাহলে এই রোগের তীব্রতা থেকে রক্ষা পাওয়া যায়। পানি শূন্যতা দেখা দিলে ইন্ট্রাভেনাস স্যালাইন পুশ করতে হবে। রোগীকে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহ করার প্রয়োজন হয়। রোগীকে অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন, ট্রাইমিথোফেম,
সালফামিথক্সল অথবা সিপ্রোফ্লক্সাসিন দ্বারা চিকিৎসা করা যায়। মহামারী দেখা দিলে টিকা প্রয়োগ করা যেতে পারে। তাহলে আমরা এই কলেরার রোগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আসলে এই স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং বাহিরের বিশেষ করে উন্মুক্ত খাবার না খেয়ে, বাহিরের দূষিত পানি না খেয়ে এবং বিশুদ্ধ পানি পান করে এই রোগ থেকে দূরে থাকা যায় এবং আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড় চোপড় এবং মলমূত্র ভালোভাবে সংরক্ষণ করে এই রোগ থেকেও রোগের বিস্তার রোধ করা যায়। আমরা আরেকটা রোগ সম্পর্কে পড়বো, কারণ আমাদের 8টি রোগ সিলেবাসে আছে। আমরা 4টি করে যদি না শেষ করতে পারি তাহলে আগাতে পারবো না। সেজন্য আমরা আরেকটা রোগ আজকে আলোচনা করব। আজকে আরেকটা রোগ আলোচনা করব, তার নাম হলো ডিসেন্ট্রি বা আমাশয়, এবং এই রোগ জীবাণুর নাম হলো শিগেলা ডিসেন্ট্রি। এটি একটি অচল সুবিধাবাদী বায়বীয় ব্যাকটেরিয়া, দেখতে দণ্ডাকার, এদের কোনো ক্যাপসুল নাই, এরা গ্রাম নেগেটিভ ধরনের এবং এন্ডোটক্সিন উৎপন্ন করে। এখানে বড় আকারের দেখানো আছে শিগেলা, আর এখানে ছোট করে দেখানো আছে। আমরা এবার এর লক্ষণ নিয়ে আলোচনা করব। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, শ্লেষ্মা ও রক্তসহ তরল পায়খানা এই রোগের প্রধান লক্ষণ। এই রোগ 1 থেকে 4 বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। বয়স্কদের মধ্যে 4 থেকে 7 দিন স্থায়ী হয় এবং পরে স্বনিয়ন্ত্রিত হয়ে যায়। এখানে একজন রোগী দেখা যায় যে তার পেটে সে চাপ দিচ্ছে, কারণ এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো যে পেট ব্যথা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর দেহ থেকে শ্লেষ্মা সহ মল বের হয়ে যায়। শিশু ও বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় রোগ মারাত্মক আকার ধারণ করে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ব্যাকটেরিয়া দেহে প্রবেশের 1 থেকে 3 দিনের মধ্যে কোলনের ইপিথেলিয়াম কোষে অবস্থান করে এবং এক প্রকার এন্ডোটক্সিন নিঃসৃত করে। নির্দিষ্ট সময় অন্তর পেট ব্যথা করে এবং রক্ত ধারণকারী পানিময় তরল, মিউকাস এবং পুজ একটি নির্দিষ্ট সময় অন্তর দেহ থেকে বের হয়ে যায়। যখন এই রোগ মারাত্মক আকার ধারণ করে তখন কোলনে ঘা দেখা যায়। রোগী অপুষ্টিতে ভুগে, আক্রান্ত রোগী টয়লেটে বসে থাকতে আরাম বোধ করে। স্নায়বিক গোলমাল এবং কিডনির কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই রোগে আক্রান্ত হলে কালচার করে বা মল পরীক্ষা করে রোগ সম্পর্কে সতর্ক হওয়া যায় এবং তার প্রয়োজনীয় চিকিৎসা করা যায়। এখন এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে নিয়ে এখানে আলোচনা আছে। প্রথমে আসছে ভালো স্বাস্থ্যপ্রদ ব্যবস্থা। আসলে সকল অণুজীব গঠিত রোগের ক্ষেত্রেই স্বাস্থ্যপ্রদ ব্যবস্থা একটি ভাইটাল পদ্ধতি, কারণ স্বাস্থ্যপ্রদ ব্যবস্থা অনুসরণ করলে অণুজীব দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনাই থাকে না। তাহলে আর রোগ হবে কিভাবে? 2 নম্বর বলা হয়েছে যে বিশুদ্ধ পানির সরবরাহে রোগের প্রকোপ কমে আসে। তাহলে বিশুদ্ধ পানি মাধ্যমে, যেহেতু পানি বাহিত রোগ, পানির মাধ্যমে রোগ বিস্তার লাভ করে, অতএব বিশুদ্ধ পানি সরবরাহ করলে এই রোগের বিস্তার রোধ হয় বা রোগ ছড়ায় না। চিকিৎসার ক্ষেত্রে ট্রাইমিথোপ্রিম, সালফামিথক্সল, ক্লোরোকুইনলস অথবা নেলিডেক্সিক অ্যাসিড, এখন অবশ্যই নেলিডেক্সিক অ্যাসিডের ব্যবহার কমে গেছে। এখন বর্তমানে সিপ্রোফ্লক্সাসিন এবং আরো বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যান্টিবায়োটিক বাজারে এসেছে, এগুলো দ্বারা এই রোগের চিকিৎসা হয়। এক সময় আমাশয় রোগের আক্রান্ত হয়ে মানুষ মারাও যেত,
এখন অবশ্য এত তীব্রতা হয় না, কারণ ভালো চিকিৎসা ব্যবস্থা চলে আসছে। তবে রোগী যদি বেশি আক্রান্ত হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়াও রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে। তাহলে আজকে আমরা মোটামুটি ডাক্তারি বিদ্যা আলোচনা করলাম। এখন তোমাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আলোচনা আসতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য। স্যার ভেদবমন কি? ভেদবমন, জি। বমি মানে বমন, আর বেদ মানে হলো উদরাময়। স্যার কলেরা রোগের পানীয় ইলেকট্রোলাইট হারানোর ফলে পেটের মাংসপেশিতে খিল ধরে। স্যার ইলেকট্রোলাইট মানে কি? ইলেকট্রোলাইট হলো তোমার যে আমাদের দেহে বিভিন্ন ধরনের আয়ন আয়নিত দ্রব্য থাকে, যেমন সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো থাকে। এইগুলোর যে ব্যালেন্স থাকে, এটার দ্রবণটাকে বলা হয় ইলেকট্রোলাইট, এবং এইটা যদি ইমব্যালেন্স হয় তাহলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, এবং ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের কারণে রোগী মারাও যেতে পারে। আর কোনো কোশ্চেন? স্যার আমার স্যার রোগের 5 নম্বর লক্ষণটা একবার বলে দিলে ভালো হতো। কি বলো? 5 নাম্বার তখন আমার মনে নাই, তুমি বলো কি লক্ষণটা বলছিলাম, তারপরে আমি বাকিটা বলতে পারি। শুরুটা বলে দাও। তোমাদেরকে তো বলছি যে তোমরা খাতা কলম নিয়ে বসবা, তখন যখন কোনো কোয়েশ্চেন থাকে তখন সাথে সাথে সেগুলা নোট করবা। কি হাবিবা আসো নাকি? কোনো কোয়েশ্চেন আছে? পানি ইলেকট্রোলাইট কি জিতনি? স্যার আমি এইমাত্র জিজ্ঞেস করছি। তাই? আচ্ছা, তো ধন্যবাদ। ওই ছেলেরা কোথায়? বেশিরভাগই তো মেয়েদের নাম দেখতেছি। মিজানুর রহমান, কোন প্রশ্ন আছে? হাসনাইন আহমেদ, উর্মিলা মুফাজ্জল, স্যার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে একটু আবার বলতেন। বলো। কথা শোনা যাচ্ছে না। রূপা হালদার, স্যার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে যদি একটু বলতেন। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ হলো ক্রিশ্চিয়ান গ্রাম এক বিজ্ঞানী, সে গ্রাম ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার একটা পদ্ধতি আবিষ্কার করছে। সেটা হলো যে ব্যাকটেরিয়াকে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর এটাকে অ্যালকোহল দ্বারা ধৌত করে। যদি ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রাখতে পারে তাহলে এদেরকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ, আর যদি অ্যালকোহল দ্বারা ধৌত করার পর ক্রিস্টাল ভায়োলেটের রং চলে যায় তাহলে এদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। এবং ধৌত করার পর যাদের রং চলে যায় তখন আবার অন্য আরেকটা রং দ্বারা, লাল বা এটা ক্রিস্টাল ভায়োলেট তো বেগুনি ছাড়া অন্য যে কোনো রং দ্বারা রঞ্জিত করে। তাহলে রঞ্জিত করার পর ব্যাকটেরিয়া যদি বেগুনি থেকে যায় তাহলে আমরা তাদেরকে বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং যদি লাল বা অন্য যে রং দ্বারা পরবর্তীতে রং করা হয় সেটা যদি আসে তাহলে আমরা বলি তাদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার দেখা যায় যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অপেক্ষা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি ক্ষতিকর এবং রোগ সৃষ্টিকারী। ঠিক আছে স্যার? আর কোন? এমডি রাকিব, কি আজিজুর রহমান, তুমি তো কালকে কোনো প্রশ্ন করো নাই, কি ব্যাপার? কাজী মাসুমা, নিউমোনিয়া রোগের যে স্যার হ্যাঁ নিউমোনিয়া রোগের এই ব্যাকটেরিয়া ফুসফুসে